আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ হাইপোথেসিস নিয়ে কথা বলবো। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ এই দুটি শব্দ যেন আধুনিক সভ্যতার যুগল রথের দুই চাকা। একদিকে উন্নয়নের অগ্রযাত্রা মানব জীবনকে করেছে সমৃদ্ধ, অন্যদিকে সেই অগ্রযাত্রার পেছনে জমা হচ্ছে কার্বন দূষণ ও ধ্বংস প্রবণতা। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বৃদ্ধি এবং ধ্বংস একসাথে চলছে, যেন এক অদ্ভুত সহাবস্থান। প্রাথমিক পর্যায়ে শিল্পায়ন ও নগরায়নের ফলে অর্থনীতি যেমন ত্বরান্বিত হয়েছে, তেমনি পরিবেশের উপর চাপও বেড়েছে বহুগুণ। নদী, বন, বাতাস সবকিছুই অর্থনৈতিক কর্মকাণ্ডের বোঝা বহন করছে। কিন্তু মানুষের চাহিদা ও প্রযুক্তির বিকাশ একসময় এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষ বুঝতে শুরু করে যে টেকসই উন্নয়নই বেঁচে থাকার একমাত্র পথ। এখানে আসে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ বা ইকেসি এর ধারণা, যেখানে বলা হয় আয়ের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবেশের ক্ষতি বৃদ্ধি পায়, কিন্তু তারপরেই সচেতনতা, প্রযুক্তি ও নীতি বদলের ফলে সেই ক্ষতি কমতে শুরু করে। এই তত্ত্ব মূলত বোঝাতে চায় যে উন্নয়ন ও পরিবেশ বিনাশের সম্পর্ক সরল রৈখিক নয়, বরং এটি একটি উল্টানো ইউ আকৃতির বক্ররেখা। তাই এই ধারণা শুধুমাত্র একটি অর্থনৈতিক মডেল নয়, বরং এটি মানব চিন্তার একটি বিবর্তনের প্রতিফলন, যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে একই সূত্রে বাঁধা হয়েছে। আমরা আজকে এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিব, এর এনভায়রনমেন্টের যে এক্সটার্নালিটি, এটা নিয়ে বোঝার চেষ্টা করব। দি ডুমসডে সিনারিও কি সেটি বোঝার চেষ্টা করব। ইকিসি হাইপোথেসিস যে রিজন আছে সেই রিজনগুলো কি এটা বোঝার চেষ্টা করব। এম্পিরিক্যাল এভিডেন্স অফ ইকিসি, ইকিসি এ পর্যন্ত কোন কোন বিষয়ে এম্পিরিক্যাল এভিডেন্স আছে এটা আমরা বোঝার চেষ্টা করব। ইকিসি ফর গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ইকিসি কিভাবে কাজ করছে, আর ইকিসি স্ট্যাটাস ফর এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ এটা নিয়ে আজকে কাজ করব। আমরা আসলে ইতিহাসের একটি মুখ্যম জটিল সময়ের মধ্যে বাস করছি। এই সময়ের মধ্যে আমাদের ইকোনমিক গ্রোথ এবং এনভায়রনমেন্ট দুটিই দরকার। একটিকে বাদ দিয়ে আরেকটি আমরা পারবো না। যদি ইকোনমিক গ্রোথ শুধু করতে থাকি তাহলে এনভায়রনমেন্টের উপরে চাপ পড়বে, আর শুধুমাত্র এনভায়রনমেন্ট দেখলে আমাদের ইকোনমিক গ্রোথ দুর্বল হয়ে পড়বে। এই এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের দুটি জিনিসকেই আমাদের নিতে হবে। উই মাস্ট হ্যাভ বোথ। কোনো একটা ছেড়ে আরেকটা আমরা নিতে পারবো না। এই জন্য আমরা একটু জটিলতার মধ্যে অবস্থান করছি। এই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা, আমাদের টেকনিক, আমাদের পলিসি, এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আফটার অল, আমরা আমাদের যে কমন সেন্স বলে সেটা হচ্ছে যে ইফ উই ইগনোর দ্য এনভায়রনমেন্ট উই উইল ইররিভার্সিবলি ড্যামেজ দ্য প্ল্যানেট। আমরা যদি এনভায়রনমেন্টকে ইগনোর করি তাহলে আমরা আমাদের পরিবেশকে বা পৃথিবীকে এমনভাবে ধ্বংস করব যেটা আর ফিরে আসবে না, এরকম একটা অবস্থা। উইদাউট ইকোনমিক গ্রোথ দি ওয়ার্ল্ডস পপুলেশন রিজাইন টু পভার্টি। আমরা যদি মনে করি যে ইকোনমিক গ্রোথ আমাদের দরকার নাই, তাহলে পপুলেশন, পৃথিবীর পপুলেশন রিজাইন টু পভার্টি, দারিদ্রতায় ডুবে মরবে। সুতরাং আমাদের দুইটা জিনিসই প্রয়োজন আছে। এই এই আমাদের এনভায়রনমেন্টাল অ্যামেলিওরেশন বা এনভায়রনমেন্ট এবং ইকোনমিক গ্রোথ, দুটি জিনিসই আমাদের প্রয়োজন আছে। এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ হাইপোথেসিসের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক গবেষণার আলোচনাটি উপস্থাপিত হয়েছে। এখানে মূলত কোপল্যান্ড এবং টেইলর 2003-এর তাত্ত্বিক ব্যাখ্যার উপর জোর দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশের উপর প্রভাব ফেলে তিনটি প্রধান কার্যকারণ প্রক্রিয়ার বা কজাল মেকানিজমস এর মাধ্যমে। একটি হচ্ছে স্কেল ইফেক্ট, আরেকটি হচ্ছে কম্পোজিশন ইফেক্ট এবং আরেকটি হচ্ছে টেকনিক ইফেক্ট। স্কেল ইফেক্ট নির্দেশ করে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বা আকার যত বাড়ে দূষণ তত বৃদ্ধি পায়। কম্পোজিশন ইফেক্ট বোঝায় অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ যখন দূষণ নির্ভর শিল্পের পরিবর্তে পরিষ্কার বা পরিবেশ বান্ধব খাতের অংশ বৃদ্ধি পায় তখন পরিবেশের মান উন্নত হয়। আর টেকনিক ইফেক্ট নির্দেশ করে প্রযুক্তির উন্নতির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার দূষণ হ্রাসের সম্ভাবনা। স্লাইডটি সামগ্রিকভাবে তুলে ধরে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশের মধ্যে সম্পর্কটি সরল নয়,
বরং এটি বিভিন্ন স্তরে বিভিন্ন প্রভাবের মধ্য দিয়ে পরিবর্তিত হয়, যা ইকেসি হাইপোথিসিসের মূল ভিত্তিকে আরো শক্তিশালী করে। এই স্লাইডটি দেখাচ্ছে যে একটি অর্থনৈতিক মডেলে দূষণের মাত্রা তিনটি ভিত্তিমূল উপাদানের উপর নির্ভর করে: অর্থনীতির আকার, স্কেল, কাঠামোগত বিন্যাস বা কম্পোজিশন, এবং উৎপাদন প্রযুক্তি বা টেকনিক। প্রথমত, অর্থনীতির স্কেল বড় হলে, অন্যান্য সবকিছু অপরিবর্তিত থাকলে বা সেটরিস পেরিবাস থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে এবং তার সাথে দূষণও বৃদ্ধি পায়। এটাই স্কেল ইফেক্ট। দ্বিতীয়ত, অর্থনীতির স্ট্রাকচারাল কম্পোজিশন বদলালে, যদি ডার্টি শিল্পের অংশ কমে এবং ক্লিন খাতের অংশ বাড়ে, তাহলে দূষণও কমে, আবার উল্টোটা হলে দূষণ বাড়ে। তৃতীয়ত, ব্যবহৃত টেকনিক বা প্রযুক্তি গুরুত্বপূর্ণ। একই আউটপুট উৎপাদনে পরিষ্কার প্রযুক্তি ব্যবহার করলে, অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে দূষণ কমে, অপরিষ্কার প্রযুক্তি দূষণ বাড়ায়। তাই ইকেসি প্রেক্ষাপটে বোঝা যায় আয়ের স্তর বদলের সাথে সাথে শুধু আকার নয়, খাতের গঠন ও প্রযুক্তির মানও দূষণের গতিপথ নির্ধারণ করে। এই তিন উপাদানের পারস্পরিক প্রভাবে কোনো দেশে দূষণ আগে বাড়তে পারে, আর পরে খাত পাল্টানো ও প্রযুক্তি উন্নতিতে কমতেও পারে, যা ইকিসের উল্টানো ইউ আকৃতির ব্যাখ্যার সাথে সঙ্গতিপূর্ণ। এই যে দৃশ্যটি দেখছেন এখানে, আম, দেখা যাচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ইকোনমিক গ্রোথ করতে থাকি, আদার থিংস সেটারিস পেরিবাস, মানে অন্যান্য জিনিসগুলো যদি স্থির থাকে, যদি শুধু আমরা ইকোনমিক গ্রোথই আমরা করি, তাহলে আমাদের যে পলিউশন পার ক্যাপিটা এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এইটাই হচ্ছে ডুমসডে সিনারিও। অর্থাৎ যদি শুধুমাত্র ইকোনমিক গ্রোথ আমরা করতে থাকি, তাহলে একটা পর্যায়ে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে ডুমসডে সিনারিওর আইডিয়া। কিন্তু আমরা একটা অল্টারনেটিভ সিনারিও চিন্তা করতে পারি, যে যেখানে এনভায়রনমেন্টাল সার্ভিসগুলোকে যদি আমরা কাজে লাগাই, যদি আমাদের সমাজে বা রাষ্ট্রে ডিমান্ড ফর এনভায়রনমেন্টাল কোয়ালিটি ইমপ্রুভ করে, স্টাফ আর স্ট্যান্ডার্ডস যদি আমরা মেনটেন করি, গ্রিন টেকনোলজি যদি আমরা ইউজ করি, তাহলে দেখা যাবে যে এই যে পলিউশন পার ক্যাপিটা আছে, এই পলিউশন পার ক্যাপিটাটা একদম স্ট্রেট লাইন না হয়ে এটা একটা জায়গায় যে বেঁকে যায় এবং একটা টার্নিং পয়েন্ট তৈরি হয় এবং সেখান থেকে এটা নিচের দিকে নেমে আসে। এটা একটা অল্টারনেটিভ সিনারিও, যে সিনারিওটার মাধ্যমে আসলে আমরা ইকেসি হাইপোথিসিসটাকে বোঝার চেষ্টা করি। তাহলে ইকেসি হাইপোথিসিসটা কি? ইকেসি হাইপোথিসিস হচ্ছে অ্যাজ পার ক্যাপিটা ইনকামস রাইজ, পলিউশন উইল ইনিশিয়ালি রাইজ। অর্থাৎ আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি বৃদ্ধি পায়, তাহলে প্রাথমিক দিকে পলিউশন বৃদ্ধি পায় এবং একটা পর্যায়ে এই রিচেস টার্নিং পয়েন্ট, একটা টার্নিং পয়েন্টে এটা পৌঁছায় এবং পরবর্তীতে এটা নিচের দিকে নামতে থাকে। এটাই হচ্ছে ইকিসে হাইপোথেসিস। এই স্লাইডে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ হাইপোথেসিস এর মূল ধারণা ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইকেসি একটি তাত্ত্বিক সম্পর্ক নির্দেশ করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতি ব্যক্তির আয় ও পরিবেশের মানের মধ্যে বিদ্যমান। এ তথ্য অনুসারে যখন কোনো দেশের আয় বৃদ্ধি পেতে থাকে, প্রাথমিকভাবে সেই অর্থনৈতিক বৃদ্ধি পরিবেশের অবনতি ঘটায়, বায়ু দূষণ, বন উজাড়, কার্বন নিঃসরণ ইত্যাদি বৃদ্ধি পায়। কিন্তু আয়ের একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর মানুষ পরিবেশের মান নিয়ে সচেতন হয়, উন্নত প্রযুক্তি ও নীতি প্রণয়নের মাধ্যমে দূষণ কমতে শুরু করে। এর ফলে সম্পর্কটি একটি উল্টানো ইউ আকৃতির বক্ররেখা তৈরি করে, যেখানে প্রথমে পরিবেশের অবনতি ঘটে, পরে তা উন্নতির দিকে ফিরে আসে। এই ধারণাটি জনপ্রিয়তা পায় 1991 সালে গ্রসম্যান অ্যান্ড ক্রুইগারের নাফটা গবেষণার মাধ্যমে। যদিও মূল কুজনেটস কার্ভ ধারণাটি আয় ও বৈষম্যের সম্পর্ক 1955 সালেই সিমন কাজনেটস প্রস্তাব করেছিলেন। ইকেসি তত্ত্বটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পরিবেশগত অবক্ষয়ের সম্ভাব্য সমাধান হিসেবে অর্থনৈতিক উন্নয়নকে চিহ্নিত করে। অর্থাৎ যদি এই তত্ত্ব সত্য হয়, তবে ভবিষ্যতের উন্নত সমাজ শুধু সমৃদ্ধ নয়, বরং পরিবেশগতভাবে পরিষ্কার ও টেকসই হবে। এই দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ইকিসি হাইপোথিসিসটাকে এটাকে যদি আমরা ইকিসি হাইপোথিসিসের ইকিসি কার্ভটা আমরা চিন্তা করি, তাহলে প্রথম দিকে দেখেন এনভায়রনমেন্টাল ডিকে হচ্ছে। এই যে এই এই কার্ভটা যখন উপরের দিকে যাচ্ছে, এটা এনভায়রনমেন্টাল ডিকে হচ্ছে। আর এখানে এসে এই রেখাটা যদিও আমার ড্র করতে একটু সমস্যা হয়েছে, টার্নিং পয়েন্ট একটু ওইদিকে হবে। এখান থেকে একটা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে, তৈরি হয়ে এটা নিচের দিকে নেমে আসছে। এই যে নিচের দিকে নেমে আসাটা, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট, এবং নিচে পার ক্যাপিটা ইনকাম যেটা বৃদ্ধি পাচ্ছে এটা দেখাচ্ছে। এটাই হচ্ছে আসলে ইকেসির এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ যেটাকে বলে, এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভের গ্রাফিক্যাল ডেফিনেশন। আমরা এবার দেখব রিজনস ফর ইকেসি। ইকেসির রিজনগুলো কি?
এখানে এনভায়রনমেন্টাল কুজনার কার্ভের গঠনের পেছনের মূল কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরের সময় পরিবেশের অবনতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়, বিশেষ করে শিল্প বিপ্লবের পর। দ্বিতীয়ত, ইকেসি এর নিচের অংশ বা পতনের কারণ হিসেবে প্রযুক্তিগত পরিবর্তনকে উল্লেখ করা হয়েছে। নতুন উদ্ভাবন শক্তি ব্যবহারের দক্ষতা বাড়িয়েছে এবং দূষণ নির্গমন কমিয়েছে। তৃতীয়ত, মানুষের আয় বৃদ্ধি পেলে পরিবেশের মান সম্পর্কে সচেতনতা ও পরিষ্কার পরিবেশের চাহিদাও বৃদ্ধি পায়। চতুর্থত, ধনী সমাজগুলো সাধারণত তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কঠোর পরিবেশ আইন প্রয়োগ করে, যার ফলে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। সর্বশেষে, কিছু উৎপাদন কার্যক্রম কম শ্রম মূল্যের দরিদ্র দেশে স্থানান্তরিত হওয়ায় উন্নত দেশগুলোতে দূষণ পেয়েছে, যদিও বিশ্বব্যাপী সমস্যা রয়ে গেছে। এসব কারণ মিলিয়ে ইকেসির তত্ত্ব ব্যাখ্যা করে কিভাবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশগত অবক্ষয় প্রথমে বৃদ্ধি পায়, পরে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। এখানে আমরা দেখতে পাবো যে ইকেসির যে এম্পিরিক্যাল এভিডেন্স গুলো আছে এগুলো কি কি। এখানে গ্রসম্যান অ্যান্ড ক্রোয়েগার 1995 সালের যে আম, গবেষণা, সেখানে ওনারা দেখিয়েছেন আরবান এয়ার কোয়ালিটির ক্ষেত্রে স্মোক, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটার এভিডেন্স পাওয়া গেছে ইকেসি এনভায়রনমেন্টাল কুজনেস কার্ভের। রিভার কন্টামিনেশনের, বিশেষ করে হেভি মেটালসের কারণে যে রিভার কন্টামিনেশন হয় সেটি আম, এই ইকেসির এভিডেন্স পাওয়া গেছে। তো এগুলোর যে টার্নিং পয়েন্ট হচ্ছে এয়ার কোয়ালিটির ক্ষেত্রে 11,000, প্রায় 11,000 ইউএস ডলার পার ক্যাপিটা যখন পার ক্যাপিটা ইনকাম হয়, তখন একটা টার্নিং পয়েন্ট পাওয়া যায় এয়ার কোয়ালিটির ক্ষেত্রে। আর ওয়াটার কোয়ালিটির ক্ষেত্রে 15,000 ইউএস ডলার পার ক্যাপিটা যখন হয়, তখন এরকম একটা টার্নিং পয়েন্ট পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্মোকস ইন সিটিজ। সিটির ক্ষেত্রে যে আম, আহ, ধোঁয়া নির্গমন হয়, সেই ধোঁয়াতে আমরা দেখতে পেয়েছি এখানে একটা টার্নিং পয়েন্ট পাওয়া যায় যখন পার ক্যাপিটা ইনকাম হয় 9,000 ইউএস ডলার। এখানে আমার অনেকগুলো গবেষণা আছে। এই গবেষণাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টার্নিং পয়েন্টগুলো ওই যে এনএ মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এগুলোর কোনো টার্নিং পয়েন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছু কিছু টার্নিং পয়েন্ট এখানে আছে, যেমন 35,428 ইন 1986 ডলার্স হিসেবে, 35,428, 13,630, এখানে 5,924, 62,700 ডলার ইন 1985 ডলার্স। এগুলোর 11টা ওএসিডি কান্ট্রিতে এই ধরনের হিসাব পাওয়া গেছে। তো এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড ইমিশনের ক্ষেত্রে ইকিসি স্টাডিজের যে গবেষণা হয়েছে, সেই গবেষণা থেকে আমরা এই রেজাল্টগুলো পেয়েছি। সক্সের ক্ষেত্রেও আমরা রেজাল্ট পেয়েছি, এটাতে অনেকগুলো ক্ষেত্রেই আমাদের পার ক্যাপিটা ইনকাম পাওয়া গেছে টার্নিং পয়েন্টের জন্য। আহ, এই যেমন প্রথমটা দেখা যাচ্ছে 4,772 থেকে 5,965, 3,670, 3,360, তারপরে 3,000 থেকে 6,000, এরকম ভাবে আমরা ইকেসি কার্ভ খুঁজে পেয়েছি এবং এটা হচ্ছে টার্নিং পয়েন্টের হিসাব। এভাবে আমরা নক্সের ক্ষেত্রেও এরকম কিছু তথ্য আমরা পেয়েছি। আপনারা এই জিনিসটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। ডিফরেস্টেশনের ক্ষেত্রেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি, তবে ডিফরেস্টেশনের ক্ষেত্রে খুব সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা অনেক অনেক ক্ষেত্রেই পাইনি। কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে, যেমন এখানে 6,600, আম, এখানে আম, কিছু রেজাল্ট পাওয়া গেছে এখানে 8,660। কিন্তু বাকি যে রেজাল্টগুলি আছে বিভিন্ন দেশের, যেমন এখানে 66 কান্ট্রিজের তথ্য নিয়ে কাজ করা হয়েছে, এখানে কোনো নো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেজাল্ট, যে কারণে আমরা বলছি যে ইকেসিটা কোনো থিওরি নয় কেন এখনো। এই এই সমস্ত কারণে ইকেসিটা থিওরি নয়, ইকেসি একটা হাইপোথেসিস। যেহেতু এটা সর্বত্র সব কিছুর ক্ষেত্রে আমরা এখনো প্রমাণ পাইনি, এই জন্য এটাকে এখনো পর্যন্ত আমরা থিওরি বলতে পারছি না। স্টার্ন রিভিউ 2006-এ এখানে লেখা আছে যে কার্বন ডাই অক্সাইডের যে আহ, উম, এটাকে কার্বন ডাই অক্সাইডের টার্নিং পয়েন্ট আমরা কখন পাবো। এখানে বলা হয়েছে এখনো আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট পাইনি। এখানে বলা হয়েছে 50,000 ইউএস ডলার পার ক্যাপিটা যখন হবে গ্লোবালি, তখন কার্বন ডাই অক্সাইডের টার্নিং পয়েন্ট পাওয়া যেতে পারে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ যে কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে গ্লোবালি, এইটার রেজাল্ট, টার্নিং পয়েন্টের রেজাল্ট আমরা কতক্ষণে পাবো আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত ইমিশনস আর স্টিল ওরসেনিং,
কার্বন ডাইঅক্সাইডের ইমিশন এখনো আমাদের পরিবেশকে ক্ষতি করছে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ করেই যাচ্ছে। আহ, সুতরাং আমরা জানি না যে এটা কখন এইটা থেকে আমরা মুক্তি পাবো। প্রেজেন্ট ইকেসি অফ গ্লোবাল ওয়ার্মিং এর যে বর্তমান অবস্থা, মানে এটাকে যদি আমরা ইকেসিতে দেখাইতে চাই, তাহলে বিষয়টা এরকম যে এটা একদম উপরের দিকে উঠে যাচ্ছে। এখনো পর্যন্ত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছেই তো হচ্ছেই। তো এটা টার্নিং পয়েন্ট, কোথায় যে যে টার্নিং পয়েন্ট আসবে আমরা এখনো জানি না। ধারণা করা হয়েছে $50,000 পার ক্যাপিটা যদি হয় ইনকাম, তাহলে হয়তো বা টার্নিং পয়েন্ট পাওয়া যেতে পারে। কিন্তু এটা সমগ্র বিশ্বে এরকম টার্নিং পয়েন্ট পাওয়া, ইটস রিয়েলি ভেরি টাফ। কিন্তু আমরা আসলে স্লিপ ওয়াকিং করছি ইনটু ক্যাটাস্ট্রফি। মানে মানুষ যারা ঘুমের মধ্যে হেঁটে চলে, তারা কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে যেতে পারে, তাই না? 4 তলা থেকে যদি কেউ স্লিপ ওয়াকিং করে, ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, সে কিন্তু 4 তলা থেকে নিচে পড়ে যেতে পারে। কিন্তু সে হয়তোবা মনে করবে যে সে অল্প দূরত্বের একটা লাফ দিয়েছে, কিন্তু সে 4 তলা থেকে নিচে পড়ে গেল, এতে কিন্তু তার জীবন নাশ হবে। তো এরকম একটা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা স্লিপ ওয়াকিং করছি বলা যায়। আমরা জানি না কোন সময় কোন ধরনের মহা বিপদের মধ্যে আমরা পড়ে যাব। তো কিন্তু প্রশ্ন হচ্ছে, ওয়াই আর নট উই অ্যাভিটিং কার্বন ডাইঅক্সাইড মোর? আমরা কার্বন ডাইঅক্সাইডকে আরো বেশি করে অ্যাভয়েড করতে পারছি না কেন? এটার কারণ হচ্ছে আহ, অন্যান্য পলিউটেন্টস এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আগে থেকে আমরা জেনেছি এটা এগুলো পলিউটেন্টস। কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে আমরা অনেক পরে জেনেছি এটা পলিউটেন্টস। যদিও এটা শিল্প বিপ্লব থেকে শুরু করে দীর্ঘ অনেক বছর এটা কাজ করছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি 1980-র দশকে। 1980-র দশকে আমরা কার্বন ডাইঅক্সাইডকে একটা পলিউশন হিসেবে, পলিউটেন্টস হিসেবে আমরা বুঝতে পেরেছি। তারপরে লং ল্যাগ বিটুইন কজ এন্ড ইফেক্ট। এই যে কার্বন ডাইঅক্সাইডের কারণে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটার যে কারণটা, এই কারণটা এবং তার যে ইফেক্ট, এই ইফেক্টটা বুঝতে আমাদের অনেক সময় লাগে। এবং এটার অনেক আহ, মানে দীর্ঘ সময় লাগে বিধায় আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তারপরে এটা হচ্ছে নন পয়েন্ট পলিউটেন্ট। এটা হচ্ছে কোনো জায়গায় স্পেসিফিক কোনো পয়েন্টের মধ্যে যে হচ্ছে তা না, এটা সমগ্র বিশ্বে হচ্ছে। ক্লাসিক ফ্রি রাইডার প্রবলেম হচ্ছে আমরা সবাই মনে করছি যে এটা একটা প্রাকৃতিক জায়গা। উম, আমরা অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করব, এটা এটা নিয়ে আমি অন্য মানুষের অনুমতি নিব কেন, বা এটা আমার দেখার দরকার কি? এটা বুঝার, এত এত কিছু বুঝার দরকার নাই। এটা ফ্রি, এই জন্য এটাকে ফ্রি রাইডার বলা হয়। এবং যেহেতু ফ্রিলি লোকজন এগুলো ইমিট করতে পারছে, এই কারণেই কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডকে আমরা আসলে খুব বেশি অ্যাভয়েড করতে পারছি না। এটা কিন্তু অনেকটা স্লিপ ওয়াকিং এর মতো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা জানি না সামনে আমাদের কি বিপদ আছে। বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট দেখেন, এখানে জিডিপি গ্রোথ রেট বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের যে জিডিপি পার ক্যাপিটা বাংলাদেশ, এটাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কথা হলো কতটুকু বৃদ্ধি পাচ্ছে? আমরা কখন যে আমরা আমাদের যে পরিবেশের যে অবনতি হচ্ছে, পরিবেশের অবনতি বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এটা আমরা কখন আমরা টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারবো আমরা জানি না। এখানে এই টার্নিং পয়েন্টটা আপনারা দেখেন, এখান থেকে যে এই যে টার্নিং পয়েন্ট, এখানে যে টার্নিং পয়েন্ট হচ্ছে ঠিকই, হয়তোবা বাংলাদেশেও কোনো এক সময় এভাবে জিডিপি গ্রোথ রেট যদি হইতে থাকে, তাহলে বাংলাদেশও কোনো এক সময় একটা টার্নিং পয়েন্টে পৌঁছাবে। কিন্তু ততদিনে আমাদের যে ইকোলজিক্যাল যে পটেনশিয়াল, সে পটেনশিয়াল নষ্ট হয়ে যাবে এবং এই ক্ষতিটা ইররিভার্সিবল হয়ে যাবে। এটা আর কখনো ফিরে আসবে না। টার্নিং পয়েন্ট পাইলেও ফিরে আসবে না, কারণ আমরা দেখতে পেয়েছি যে এতটুকু হচ্ছে সেফ জোন। এই সেফ জোনের মধ্যে যদি ক্ষতি হয়ও, তাও আমরা এখান থেকে ফিরে আসতে পারবো। তো এখান থেকে যদি আমরা পুরো অ্যাজ ইউজুয়াল টার্নিং পয়েন্টে না যেয়ে আমরা যদি তার আগে সেফ জোনের মধ্যে একটা টানেল তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা মন্দের ভালো বলতে পারবো এবং আমরা বলতে পারবো যে আমরা সেফলি আমরা আমাদের আগের পরিবেশকে আমরা ফিরে পাবো। এই জিনিসটাকে বলা হয় টানেল। এই জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। তো বাংলাদেশের অবস্থাটা কিন্তু এরকম, বাংলাদেশ যদি এতটুকু টার্নিং পয়েন্টের জন্য অপেক্ষা করে, তাহলে কিন্তু আমাদের পরিবেশের অবস্থাটা এমন হয়ে যাবে যে এটাকে আমরা আর
আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবো না। এতটুক পর্যন্তই আজকের আলোচনা। আমি আপনাদেরকে কতগুলো রেফারেন্স দেখাচ্ছি। এই রেফারেন্সগুলো আপনারা একটু দেখবেন। দেখলে আমার আলোচনাটি আরো অনেক বেশি অর্থবোধক মনে হবে আপনাদের কাছে। এইখানে দেখেন, এখানে আমার নিজেরও দুটি গবেষণা আছে। গ্লোবাল অবজারভেশন অফ ইকিসি হাইপোথিসিস ফর কার্বন ডাইঅক্সাইড সক্স এন্ড নক্স এমিশন, এটা এনার্জি পলিসিতে পাবলিশ হয়েছে। আরেকটা পাবলিকেশন আছে এ রিভিউ অফ দ্য এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ হাইপোথিসিস ফর ডিফরেস্টেশন পলিসি ইন বাংলাদেশ, এটা আই ফরেস্টে পাবলিশ হয়েছে। তারপরে গ্রসম্যান অ্যান্ড ক্রুয়েগারের যে পাবলিকেশনটা ছিল সেটা আপনারা দেখতে পারবেন। কুজনেটস, সিমন কুজনেটের যে লেখাটি ছিল 1955 সনের, সেটি দিয়ে আমেরিকান ইকোনমিক রিভিউতে পাবলিশ হয়। সেই জিনিসটাও আপনারা হয়তো অনলাইনে পেয়ে যাবেন। আজকে এতটুকু বলতে পারি যে ইকিসি হাইপোথিসিস আমাদের শেখায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য কোনো কাল্পনিক দ্বন্দ্ব নয়, বরং এটি একটি গতিশীল প্রক্রিয়া। যখন কোনো দেশ উন্নয়নের প্রাথমিক ধাপে থাকে তখন তাদের অগ্রাধিকার থাকে দারিদ্র্য হ্রাস ও শিল্প সম্প্রসারণে, যার ফলে দূষণ বৃদ্ধি পায়। কিন্তু একসময় সেই দেশ উন্নত প্রযুক্তি, সবুজ নীতি ও জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সুরক্ষার দিকে অগ্রসর হয়। এই মোড়কেই বলা হয় টার্নিং পয়েন্ট। বাস্তবতায় দেখা গেছে কার্বন নিঃসরণ বা বন উজাড়ের ক্ষেত্রে ইকেসি এর এই ধারণা সবসময় নিখুঁতভাবে মেলে না। কিছু দেশে পরিবেশের উন্নতি হলেও অন্যত্র তা বিপরীত ধারায় চলে। সুতরাং ইকেসি কোনো জাদুকরী সমাধান নয়, এটি একটি প্রক্রিয়ার ইঙ্গিত মাত্র। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এই তথ্য একটি সতর্ক বার্তা। অগ্রগতি হোক, তবে তার সঙ্গে পরিবেশের প্রতি দায়বদ্ধতাও থাকতে হবে। অর্থনীতির প্রতিটি সিদ্ধান্তে পরিবেশকে এক্সটার্নালিটি নয়, বরং অংশীদার হিসেবে গণ্য করতে হবে। কারণ ভবিষ্যতের টেকসই উন্নয়ন নির্ভর করছে আজকের দায়িত্বশীল পছন্দের উপর। তাই ইকেসি কেবল একটি বক্ররেখা নয়, এটি একটি বাস্তব শিক্ষা কিভাবে আমরা বৃদ্ধি ও সংরক্ষণের মাঝখানে এক সুষম পথ খুঁজে নিতে পারি। আজকে এ পর্যন্তই। আমি আশা করি আপনারা আমার আলোচনাটি মূল যে সারমর্ম সেটা বুঝতে পেরেছেন। ইকিসি হাইপোথিসিস সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আজকে এতটুক পর্যন্তই এই বলে আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।